সায়ককে তুমি কেন বারবার ডাকতে চেয়েছিলে? তুমি যখন ডিসাইড করে ফেলেছিলে বলবে, এবং তারা যেহেতু তুমি বারবার বলছো না মা হওয়ার জন্য বিয়ে করেছি বা কিছু, অনেক কমেন্ট এসেছে যে বোধহয় তুমি প্রেগনেন্ট, সেই জন্য হয়তো এত তাড়াতাড়ি বিয়ে করা। মানে আফটার ডেলিভারি মানুষজন জানতে পারবে। প্রেশারটা নাকি টিকে যায়, এটা নাকি অনেক মানে বউদের বোর হয়ে যায় নাকি, এটা নাকি ন্যাচারাল নর্মাল, যে বউ বোরিং হয়ে যায় কিছুদিন থাকতে থাকতে। সোয়াইপিং ব্যাপারটা নাকি ন্যাচারাল এবং সেটা করলে সংসারটা টিকে থাকে। তো আমি সংসার টেকাতে চেয়েছিলাম। সেটা চোখের সামনে তুমি যদি এরকম করতে তাহলে সেটা কি হতো? সেটাও গ্রান্টেড ছিল, তুইও করতে পারিস, কিন্তু আমি ভালো না বেশি করতে পারি না। এবং ও নিজেও বলেছিল যে মেয়েদের সঙ্গ করতে করতে আমি ক্লান্ত, তুই ফিরে আয় অ্যান্ড অল। এবং এটা কি বিয়ের পরপরই ছিল এই সঙ্গত ব্যাপার? শুরু থেকেই ছিল, সাথে সাথেই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই হুমকিটা কিসের, থ্রেটনিংটা কিসের, যেটা কোনটা বলো তো? সব্যসাচী? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বের করে দিয়েছে, ঠিকানা নষ্ট করে দিয়েছিস মানে মানেটা হচ্ছে, মানে ওদের শুরু থেকেই কোনোদিনই আর কি নিজের ফ্ল্যাট, নিজের বাড়ি, টাকা পয়সা জমানো, এগুলো কোনোটাই ইচ্ছে ছিল না। যে মানুষ শুধু ইএমআইটা দিচ্ছে, তার মানে তার ভরণ পোষণ তো আমি করছি, তাই না? সমস্ত খরচ তো তার জামা কাপড়, যাতায়াত, গিফটিং অ্যান্ড অল সমস্ত কিছু আমিই করছি। তাহলে কি সে আসলে এক বছর ফ্ল্যাটের ভাড়াটা দিয়েছে, ইএমআইটা দিয়েছে? না তো, মানে সেটা অল্টারনেটিভ হয়েছে। আর সেই হিসেবটা আমি যে কোনোদিন করতে হবে সেটাও আমি ভাবিনি। তো এই যে ধরো সেপারেশনে আমরা চলে এলাম, ওই 1 জুলাই ও লিখলো। সত্যি মানে যে ইমেজটা করে রেখেছে, মানে আমি সত্যি বলছি, মানে আমি এখনও ওই কথাগুলো বলতে চাইনি, কিন্তু মানে আমাকে যখন এইভাবে পেছনে পড়েছিল, এইভাবে প্রতিটা ক্ষেত্রে আমাকে আমার ভবিষ্যতের কথা ভেবে আমার মনে হয় সবটা সামনে আসা দরকার। আমি আর ভয় পাবো না, আর লুকিয়ে থাকবো না, যা হয় হবে। তোমার বিয়ে নিয়ে হ্যাঁ 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 হ্যাঁ, এইটার ব্ল্যাকমেলের ভেতরেই আর কি এত কিছু করাতো সব। পোস্টেশনগুলো এবার থাম, মানে আমরা ভেবেছিলাম দ্বিতীয় বিয়েতে কেন এরকম থাম কেন বলবে। ওটা উস্কানিমূলকই তো ছিল, যে অ্যাকচুয়ালি আমি ওর এগেনস্টে কিচ্ছু বলিনি, কিন্তু ওর ওই একটা পোস্টেই সব পরিষ্কার করে ডিসিশনটা নেওয়া আর কি। লাস্ট 25 ডিসেম্বর ওর মায়ের জন্মদিন ছিল, সেখানে আমার মা কেন গেছে সেটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে মাকে অপমান করেছিল। স্বামী যে বলেছিল যে এইবার নাকি ওই চিনিয়ে দিয়েছে, ওই তোমাকে আলাপ করে দিয়েছে, এবারের সাথে থাকিস বা কিছু লিখেছিল। হ্যাঁ, তো ওই বিষয়টা হচ্ছে, মানে ওরা বলেছিল যে এই পরিবার থেকে যদি আমি বেরিয়ে যাই তাহলে মানুষ আমাকে বাঁচতে দেবে না, কারণ সকলে যেহেতু জানে যে এত একটা সুন্দর পরিবার আর সবাই এত ভালো, সেখান থেকে যদি তুই বেরিয়ে যা সবাই কিন্তু তোকেই দোষটা দেবে, যদি সেটা দিয়ে হচ্ছে। তোমার স্বামী অন্য কোনো সম্পর্ক ছিল, তোমার সামনে সেটা করেছে, এটা নিশ্চয়ই অ্যালিগেশন এত বড় যখন ওপেন প্ল্যাটফর্মে দিয়েছো নিশ্চয়ই সত্যি। কিন্তু আমি তো আমার তরফ থেকে পরিবর্তন করে নিয়েছিলাম, ওর তরফ থেকে সেই পরিবর্তনটা আসেনি, যেটা মাকে পছন্দ নয়, মা কালো বলে, দেখতে খারাপ বলে। কিন্তু ওরাই তো, হ্যাঁ মানে আমি খুব হাসতাম তখন, আমি তখনও কিন্তু মুখ খুলিনি। তখন ওরাই তো একজন ব্লগারের, যেটা তুমি, হ্যাঁ আমি বলছি তো, মানে ওই কন্ট্রোভার্সিগুলোর সময় কিন্তু আমি চাইলে মুখ খুলতে পারতাম, আমি তবু খুলিনি, কারণ এই একই জিনিস আমার সাথেও হয়েছিল। মানে আমার ক্ষেত্রে অন্য স্টেপ নেওয়া ছিল, তাদের ক্ষেত্রে অন্য স্টেপ নেওয়া হয়েছে, কারণ তখন কন্টেন্ট ম্যাটার করেছিল। দিয়েছে যে সুস্মিতাদি তোমার যখন প্রয়োজন হবে, যেভাবে প্রয়োজন হবে আমাদেরকে পাশে পাবে, মানে যাদের সঙ্গে সম্পর্ক ছিল একদম। আমাকে সায়ক ফোন করেছিল যে কি হয়েছে বল বিষয়টা। আমি দেখ তো দাদা আমাকে এরকম মেসেজ পাঠিয়েছে, তো ঠিক আছে আমি সব ঠিক করে দেবো। আমি তাহলে এখনই আয়, এসে এখনই তাহলে বসে, কারণ তোর ওর সাথে সত্যি বলতে আমার অনেকদিন দেখা হয়নি। সেটা আমি দেখলাম এখন, যে ব্ল্যাকমেল করার জন্য অ্যাকচুয়ালি যারা যেটা করে না সেটা মনে মনে ভয় পায় যে তাহলে ওরাও বোধহয় আমার সাথে এটা করতে পারে। কিন্তু যে মেয়েদের প্রতি একটা আসক্তিও ছিল সেটা আমি জানতাম, কিন্তু সংসার বাঁচানো এবং প্রচণ্ড ভালোবাসতাম ওকে, সেই জায়গা থেকে সাপোর্ট করে গেছি এবং যত রকমভাবে সংসারটা বাঁচানো যায় সেটা ট্রাই করে গেছি। আর ম্যাটারই করে না যে ডিভোর্সের পরেই আমি বিয়েটা করছি, তাড়াহুড়ো করছি নাকি করছি। আমাদের 9 তারিখে একটা লিগ্যাল প্রসিডিওর ছিল, সেটা কমপ্লিট না হলে আমাদের পক্ষে বিয়ে করা সম্ভব ছিল না। আর আমার বয়স এবং বিয়ে করার এই টাইমিংটা বেশি দিনের মানে আর গ্যাপ নেই। প্রথমেই সুস্মিতাকে অনেক অনেক শুভেচ্ছা নতুন জীবনের জন্য। থ্যাংক ইউ সো মাচ। একদমই দেখো, কোনো ভনিতা না, কোনো রকম না, একদম সরাসরি প্রশ্ন করছি, যেহেতু সোশ্যাল মিডিয়ায় এখন তুমি আলোচনার কেন্দ্রবিন্দু, এবং গতকাল থেকে বা যা কিছু অনেক কিছু শুনছি সেসব তো পরে আসবো, কিন্তু প্রথমে যেটা জিজ্ঞেস করবো যে দুজনে যে সিদ্ধান্তটা নিয়েছো তুমি এবং সুভাষিস দা, বিয়ের সিদ্ধান্ত, সেটা কি সত্যি 2-3 দিনের মধ্যে নাকি অনেক দিনের প্ল্যান ছিল? দেখো, ওটা কাজ করতে করতে মানে অনেকের একটা ধারণা মানে হচ্ছে বা হয়েছে যে শুভাশিস এবং আমার সম্পর্ক নাকি আগে থেকে ছিল, সেই কারণে আমাদের বিয়ে ভেঙেছে। এমনটা একেবারেই নয়। অনেক পরে গিয়ে আমরা মেটোকার্টে যখন একসাথে কাজ করছি, কাজ করতে করতে আমি বুঝতে পারি যে আমার যে ভাবনা যে সেও সংসার চায়, বাচ্চা চায়, এই সমস্ত কিছুটা আমার মতের সাথে মিল, এবং সেও গ্রাম থেকে আসা, আমিও গ্রাম থেকে আসা, এবং সে একটা কোম্পানিকে স্ট্যান্ড করাতে চাই, আমি ইকুয়ালি আমিও এই কোম্পানিটাকে স্ট্যান্ড করাতে চাই। দুজনের যে লড়াইটা না কোথায় গিয়ে এক হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা ভেবেছি যে হ্যাঁ কোনো একদিন হয়তো, মানে বেসিক্যালি আমি যে ফ্যামিলিটার মধ্যে ছিলাম এবং এত ট্রমাটাইজ ছিলাম, আমি কখনো ভাবিনি যে সেই ফ্যামিলিটা থেকে কখনো বেরোতে পারবো, কখনো বাচ্চার স্বপ্ন দেখবো, কারণ যেহেতু তারা বাচ্চা পছন্দ করে না, যেমনটা আমি পুরোটাই আমি বলে দিয়েছি আসলে আমার লাইফটায়। তো সেই জায়গা থেকে কখনো আমি ভাবিনি নতুন আর শুরু করা যেতে পারে। কিন্তু শুভাশিস আমায় সেই ভরসাটা দেয় পরবর্তীকালে যে না, কেন শুরু করা যায় না,
সবটাই শুরু করা যায়। সেই জায়গা থেকে আমাদের ভাবনা যে হয়তো কোনো একটা সময় বিয়ে করব, কিন্তু এখন আমার 36, মানে ধরো সেই আমার ফার্স্ট চাইল্ড 2019-এ, তারপর সব্যসাচীর এই আজ বাচ্চা নেব নেব না এই করতে করতে এতগুলো বছর চলে গেছে। তো ফিজিক্যালি যদি ভাবা যায় তাহলে কিন্তু সত্যি আর সেই সময়টা নেই আমার কাছে। কিন্তু মা তো আমি হবই, সে যতই এই বিষয়টাকে নিয়ে যত নোংরামির জায়গায় মানুষ নিয়ে যাক না কেন, আমি এটাতে দৃঢ় প্রতিজ্ঞ। তুমি আগেও আমার ইন্টারভিউ নিয়েছো, আমি সেখানেও কিন্তু বলেছি, তখন ডিভোর্সের সময়টা চলছিল। কিন্তু ডিভোর্স কাকে বলে, মানে সেটা কি শুধু কাগজে একটা সই? নয় তো, আমি অন্তত তাই মনে করি না। ডিভোর্স বহুদিন আগে আমাদের মেন্টালি হয়ে গিয়েছিল, এবং আমরা অনেক প্রায় 1 বছর হতে যায় আমরা আলাদা। ফলে সেই জায়গা থেকে আর ম্যাটারই করে না যে ডিভোর্সের পরেই আমি বিয়েটা করছি, তাড়াহুড়ো করছি নাকি করছি। আমাদের 9 তারিখে একটা লিগ্যাল প্রসিডিওর ছিল, সেটা কমপ্লিট না হলে আমাদের পক্ষে বিয়ে করা সম্ভব ছিল না। আর আমার বয়স এবং বিয়ে করার এই টাইমিংটার বেশি দিনের মানে আর গ্যাপ নেই, কারণ চৈত্র মাসটা পড়ে যেত, আমার পক্ষে আর দেরি হয়ে যেত জিনিসটা। তো আমার মনে হলো যে দেখো আমাদের একটা স্ট্রং টিম আছে, তুমি ঢুকেই দেখেছো যে আমার হিউজ একটা টিম, এবং তারা এতটাই অ্যাক্টিভলি কাজ করেছে রাতারাতি। এবং এটা সত্যি, মানে ধরো আমরা মানে 9 তারিখে ওই লিগাল প্রসিডিওরগুলো কমপ্লিট করেছি, করে অন দ্য স্পট আমরা ফোন করেছি যে হ্যাঁ আমরা প্রসিড করতে পারি। তারা ধরো বড়বাজার, কেউ বড়বাজার আছে, কেউ যার যেখানে কাজ, আমার যা যা লাগে একটা বিয়ে সরঞ্জাম রেডি করতে, তারা সেখানে বসে অলরেডি রাতারাতি কার্ড ছাপিয়েছে, কি লেখা হবে হোয়াটসঅ্যাপে আমাদের পাঠাচ্ছে যে দেখো তো এই লেখাটা এরকম হবে, এইরকম বিষয়টা হয়েছে। এবং যে আমাদের ইভেন্টগুলো যে ম্যানেজ করে, সে প্রথমবার আমাদের বিয়ের এই মানে যে ইভেন্টটা যে অর্গানাইজ করলো, সে প্রথমবার বিয়ের কিন্তু ইভেন্টে অর্গানাইজ করলো, কিন্তু সে এত অ্যাক্টিভলি করেছে, মানে 1-1.5 ঘন্টা। মানে আমাদের যেমন পরবর্তী ভিডিওগুলো যদি দেখো তাদের বুঝতে পারবে যে আমার ব্যাকগ্রাউন্ড, মানে ঘরের মধ্যেই ব্যাকগ্রাউন্ডগুলো শুধু চেঞ্জ করে আমরা পরবর্তী রিচুয়ালসগুলো করেছি, এবং সেটা 1.5 ঘন্টায় চেঞ্জ হয়েছে। মানে এক একটা ব্যাকগ্রাউন্ড 1.5 ঘন্টায় চেঞ্জ হয়েছে, এবং তারা এতটা অ্যাক্টিভলি কাজটা করেছে। তুমি বিয়ে এবং রিসেপশনটা দেখলে তো আরও ঘাবড়ে যাবে যে এটা কী করে সম্ভব 3 দিনে, কিন্তু সেটা সম্ভব, কারণ ওভার ফোন, এখন অনলাইনের যুগে তো অনেক এই বসে গিয়ে পৌঁছে গিয়ে আর কাজ করতে হয় না, তুমি বাড়িতে বসে সবটাই করতে পারো। যেরকম আমাদের মেরু কাট ক্লিয়ার কাটের আমাদের বক্তব্যই যেটা এখন অনলাইনে সব সার্ভিস, তো তেমনটাই আমাদের হয়েছে। এবং সত্যি ওটা 3 দিনের মধ্যেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়েছে। মানে আমাদের যে মানে ইভেন্ট ম্যানেজার, যে সে তো মাথায় হাত দিয়ে বসেছিল যে কী করবো, তাড়াতাড়ি ফাইনাল করো, বলো কী করবো। আমার মানে বিয়ের দিন দুপুরে পর্যন্ত আমার জুতোটা কেনা ছিল না, সেটা শুভাশিসের বন্ধু মার্কেটে ছবি পাঠাচ্ছে, পায়ে পরে কিন্তু আমরা জুতো কিনিনি, দেখ তো এই জুতোটা ঠিক হবে, নিয়ে চলে আয়, মানে এইরকম। তার আগের দিন কুলো আঁকা হচ্ছে, মানে এইরকম তাড়াহুড়ো করে হচ্ছে, কিন্তু প্রতিটা মোমেন্ট আমি এনজয় করেছি। তার কারণ শুভাশিস এবং ওর ফ্যামিলির প্রচণ্ড ইচ্ছা ছিল, এবং আমার ইকুয়ালি ইচ্ছা ছিল যে প্রথমবার মানে বিয়ের প্রত্যেকটা রিচুয়ালস ফলো করে যাতে বিয়েটা হয়, এবং স্পেশাল ডে যাকে বলে, মানে সেই স্পেশাল ডে হিসাবে বাঁচা। তো সত্যি আমি বেঁচেছি স্পেশাল ডে হিসাবে। আচ্ছা সুস্মিতা, যেটা সত্যি কথা বলবো, প্রথমেই হ্যাটস অফ জানাবো যে কুন্নিস তোমাকে যে সত্যি কথাটা, মানে কাদা ছোড়াছুড়ি, তুমি এর আগের বার যখন আমি প্রশ্ন করছিলাম তুমি কিন্তু একবারের জন্য সেই মানুষটা নামে কিচ্ছু বলোনি। জিজ্ঞেস করেছিলাম আমরা যে কেন ডিভোর্স, বলে ভালো থাকতে পারেনি, ছেড়ে দিয়েছি, কিন্তু তুমি বাধ্য হয়েছো বলতে। আমি যেটা জিজ্ঞেস করছি, সত্যি কুন্নিস যে এত, মানে আমরা কিন্তু কেউ জানতাম না যে তোমার এটা 4র্থ বিয়ে, তুমি নিজে সেটা জানিয়েছো, এই গাছটা সত্যি থাকে না, তুমি নিজে সেটা স্বীকার করেছো। আচ্ছা প্রথমে যেটা জিজ্ঞেস করছো, যে বিয়ে একটা মানুষের মেয়েদের স্বপ্ন থাকে, সেখানে তোমার যেটা হলো 4র্থ বিয়ে, এবং সেটাতে তুমি শান্তি স্যাটিসফাই, দেখে মনে হচ্ছে যে প্রতিটা রিচুয়ালস হয়েছে তুমি, এবং খুব ভালো থাকো, আমি সেটাই চাইবো। কিন্তু তার আগে এই যে এতগুলো ঘটনা, এবং আগের যিনি হাজবেন্ড তার সঙ্গে যোগাযোগ, এবং তারপরেও কিন্তু তোমার টানা ছিল গ্যাপ, তারপর কিন্তু ফিরে গেছিলে, কিন্তু মাঝখানে তুমি যেটা বলেছো যে মেয়েদের সঙ্গে দেখা বা এত কিছু, তাহলে তুমি সেটাকে কিভাবে ইয়ে করবে? এখনটা আমি শুরু থেকেই জানি যে মেয়েদের প্রতি একটা আসক্তি ছিল, সেটা আমি জানতাম, কিন্তু সংসার বাঁচানো এবং প্রচণ্ড ভালোবাসতাম ওকে, সেই জায়গা থেকে সাপোর্ট করে গেছি, এবং যত রকমভাবে সংসারটা বাঁচানো যায় সেটা ট্রাই করে গেছি। এছাড়া কিছু নয়। আর আমি সত্যি বলছি, মানে এই জিনিসগুলো আমি কখনোই চাইনি পাবলিকলি আসুক, কিন্তু আমার মনে হয় এটার একটা শেষ হওয়া দরকার। মানে যেভাবে আমাকে প্রতিটা মুহূর্তে ব্ল্যাকমেল করা হয়েছে যে তুই চুপ থাক, না, কারণ যে পোস্টেশনগুলো এবার থাম, মানে আমরা ভেবেছিলাম দ্বিতীয় বিয়েতে কেন এরকম থাম কেন বলবে, ওটা উস্কানিমূলকই তো ছিল। যে অ্যাকচুয়ালি আমি ওর এগেনস্টে কিচ্ছু বলিনি, কিন্তু ওর ওই একটা পোস্টেই সব পরিষ্কার করে দিয়েছে। তো আমার মনে হয়, এবং তাও কিন্তু আমি চুপ ছিলাম, কিন্তু ওর দাদার ওই থ্রেডিং যে মেসেজটা, ওইটার পরে আমার মনে হলো ওরা এখনও পর্যন্ত আমাকে ওদের প্রপার্টি মনে করছে, এখনও মনে করছে আমাকে ডমিনেট করা যায়। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে আমার ভবিষ্যতের জন্য, আমার ভবিষ্যতের কথা ভেবে আমার স্ট্যান্ড নেওয়া দরকার, আমার সত্যিটা সামনে আনা দরকার। তো আমি শুধুমাত্র ওদেরটা নয়, আমার সত্যিটাও সামনে এনেছি, ওদের সত্যিটাও সামনে এনেছি। আর ওদের পোস্টগুলো খেয়াল করলে লক্ষ্য করবে যে ওরা কিন্তু শুধু আমারটাই বলছে, নিজেদেরটা স্বীকার করেনি এখনও। আমি অত্যন্ত ফ্রাস্ট্রেটেড হয়ে, যখন একদম সহ্যের সীমা ছাড়িয়ে গেছে সেই জায়গা থেকে, তবুও কিন্তু আমি চাইনি, তুমি আমার যদি ওই অডিওটা শোনো তাহলে বুঝতে পারবে। আমাকে সায়ক ফোন করেছিল যে কি হয়েছে বল বিষয়টা, আমি দেখ তো দাদা আমাকে এরকম মেসেজ পাঠিয়েছে, তো আচ্ছা ঠিক আছে আমি সব ঠিক করে দেবো। আমি তাহলে
এখনই আয়, এসে এখনই তাহলে বসে, কারণ তোর ওর সাথে সত্যি বলতে আমার অনেকদিন দেখা হয়নি। কিন্তু পোস্ট করছে তুমি নাকি ব্ল্যাকমেল করার জন্য বাড়ি সে তো আমি দেখলাম এখন যে ব্ল্যাকমেল করার জন্য। অ্যাকচুয়ালি যারা যেটা করে না সেটা মনে মনে ভয় পায় যে তাহলে ওরাও বোধহয় আমার সাথে এটা করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সেরকম কিছুই ছিল না। যখন এটা পাঠিয়েছে আমি ওকে নর্মালি হোয়াটসঅ্যাপ করেছি, তো দাদা এটা আমাকে পাঠিয়েছে হঠাৎ করে, দেখো সব মিটে গেছে। তারপরে তো এগুলো করার কোনো মানে ছিল না, না সায়কের ওই পোস্টটা করা দরকার ছিল, না ওর দাদার আমাকে এই মেসেজটা, হুমকি মেসেজটা দেওয়ার দরকার ছিল, কোনোটাই দরকার ছিল না। কিন্তু তবুও ওরা করেছে। তো আমি বললাম দেখ এই মেসেজটা করেছে, তো বলছে ঠিক আছে আমি আমি সলভ করছি। ঠিক আছে তাহলে এখন আয়। তো বেরিয়েও গেছিলো, অর্ধেক রাস্তা চলেও এসেছিলো, কিন্তু ওদের ক্রিটিক্যাল মাইন্ড আবার পরে মনে হয়েছে কি জানে পৌঁছে গেলে যদি কিছু করে, এই বলে আবার ফিরে গেছে। কিন্তু আমার উদ্দেশ্য এটাই ছিল যে সামনে বসে, কারণ যে সত্যি বলতে যদি বহুদিন দেখা হয়নি তার সাথে, এবং সামনে বসে সব সমস্যার সমাধান হয় কথা বলে, সেটাই আমি চেয়েছিলাম যে সামনে এসে বসুক, একটা মীমাংসা হোক, যে এই কাদা ছোড়াছুড়িটা এই যেটাও করতে চাইছে বারবার কিছু না কিছু শুরু থেকে দেখবে, মানে ডিভোর্সের পর থেকে যখন আমরা সেপারেট আছি তবে থেকে কিছু না কিছু একটাও পোস্ট করছে, কিছু না কিছু একটা বলছে, কিন্তু আমি চুপ থেকেছি প্রতিবার। কিন্তু আমার মনে হলো এবারটা বোধহয় চুপ থাকাটা পসিবল নয়, হয় সমাধান হোক, তা না হলে আমি পুরোটাই বলে দিই। কারণ এইভাবে ভয়ে ভয়ে আমি সারাটা জীবন বাঁচবো না। হ্যাঁ এখন মানুষ 10টা কথা বলছে, মানে আমি সেই লাইফটা বাঁচার জন্য মেন্টালি প্রস্তুত। আর আমার হাজব্যান্ড, আমার শ্বশুরবাড়ি পরিবার, তারা প্রত্যেকে আমার সাপোর্টে আছে, আমার পাশে আছে, ফলে আমি মেন্টালি স্ট্রং আছি। হ্যাঁ মানে যেহেতু তুমি মানে লাইভে বলেছো যে তোমার স্বামী অন্য কারোর সঙ্গে সম্পর্ক ছিল, তোমার সামনে সেটা করেছে, এটা নিশ্চয়ই অ্যালিগেশন এত বড় যখন ওপেন প্ল্যাটফর্মে দিয়েছো নিশ্চয়ই সত্যি। এবং আমার লাইফটা শেষ হওয়ার পরে আমি সেটা এখন আমি মানে একদমই তুলতে চাই, কারণ আমি যেটা বললাম যে আমি টানতে চাই না জিনিসটাকে, কারণ কালকে লাইফটা শেষ হওয়ার পর অনেকেই আমাকে ফোন মেসেজ করেছিল যাদের কাছে প্রুফ আছে, এবং তারা আমাকে এটা অ্যাসিওরেন্স দিয়েছে যে সুস্মিতাদি তোমার যখন প্রয়োজন হবে, যেভাবে প্রয়োজন হবে, আমাদেরকে পাশে পাবে। মানে যাদের সঙ্গে সম্পর্ক ছিল একদম। তো আমি চাই না সেগুলো সামনে আসুক, কাদা ছেঁড়াছেঁটি আর বাড়ুক। তুমি আমার সবটা বলেছো, আমি তোমাদেরটা বলে দিয়েছি। ওই প্রুফ নিয়ে লিগালি ইলিগালি এই যে নোংরামি করা, এটা আমি শুরু থেকে চাইনি, আমি আজও চাই না। তো আমার মনে হয় এটা ফিরলে কেন কোথায় এরকম যদি সম্পর্ক তোমার সামনেই করে থাকে তাহলে তুমি ফিরলে কেন? আমি ভেবেছিলাম যে যদি আরেকটা সুযোগ দেওয়া যায়, সেকেন্ড চান্স দেওয়া যায়। হ্যাঁ মানে প্রচণ্ড ভালোবাসতাম, মানে এটা না বলে বোঝানো যাবে না, মানে আমি ওকে ছাড়া অন্ধকার দেখতাম সব জায়গাটা। এবং ও নিজেও বলেছিল যে মেয়েদের সঙ্গ করতে করতে আমি ক্লান্ত, তুই ফিরে আয় অ্যান্ড অল। এবং এটা কি বিয়ের পরপরই ছিল এই সঙ্গ ব্যাপার? শুরু থেকেই ছিল, সাথে সাথেই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু তোমাদের তো ভালোবেসে বিয়ে। হ্যাঁ কিন্তু ওর কাছে ভালোবাসার ওই ব্যাপারটা নাকি আলাদা, ভালোবাসা যায় একজনকে, বাকি সব কিছু করা যায় সবার সাথে। তাই খুব মানে আমি মনে করতাম ওগুলোই বোধহয় ন্যাচারাল, ওগুলোই নর্মাল, মানে কিন্তু এখন তো মনে হয় যে না সত্যি ওগুলো তো নর্মাল তো নয়, আমি জানি না, কনফিউজড। যাই হোক, তো সেই জায়গা থেকে আর কি আমি সুযোগ দিয়েছিলাম। আমার মনে হচ্ছিল যে ওর যা ভুল আছে, ভুল দেখো দুজনেরই থাকে, এক হাতে কখনোই তালি বাজে না। কিন্তু যখন একটা মানুষ হ্যাঁ তার পাস জীবনে ভুল করেছে, বাট সেই ভুলটা কি সে কন্টিনিউ করে যাচ্ছে সেটা দেখার বিষয়, নাকি সে নতুনভাবে বাঁচতে চাইছে, নাকি সে নিজেকে শুধরে নিয়ে বা পরিস্থিতির চাপে পড়ে গিয়ে সে সেটা করেছে, সেটা দেখতে হবে। তো যখন আমি সুযোগ ওকে দিয়েছিলাম, ও আমাকে দিয়েছিল, তারপর সব ঠিক হয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু আমি তো আমার তরফ থেকে পরিবর্তন করে নিয়েছিলাম, ওর তরফ থেকে সেই পরিবর্তনটা আসেনি। যেটা মাকে পছন্দ নয়, মা কালো বলে, দেখতে খারাপ বলে। কিন্তু ওরাই তো হ্যাঁ মানে আমি খুব হাসতাম তখন, আমি তখনও কিন্তু মুখ খুলিনি। তখন ওরাই তো একজন ব্লগার, যেটা তুমি হ্যাঁ আমি বলছি তো, মানে ওই কন্ট্রোভার্সিগুলোর সময় কিন্তু আমি চাইলে মুখ খুলতে পারতাম, আমি তবু খুলিনি, কারণ এই একই জিনিস আমার সাথেও হয়েছিল। মানে আমার ক্ষেত্রে অন্য স্টেপ নেওয়া ছিল, তাদের ক্ষেত্রে অন্য স্টেপ নেওয়া হয়েছে, কারণ তখন কন্টেন্ট ম্যাটার করেছিল। তোমার ক্ষেত্রে কি বলা হতো যে তোমার মা কালো বলে তুমি মিশবে না, কথা বলবে না? হ্যাঁ মানে কালো পছন্দ নয়, কালো রঙের মানুষদের পছন্দ নয় ওদের, মানে বিশেষ করে সব্যসাচীর পছন্দই নয়। তো সেই জন্য মানে ধরো কোনো একটা আমারই ফ্ল্যাটের আমারই বাড়ির কোনো একটা অনুষ্ঠানে মাকে ডাকা হলে কেন তোর মা আসবে, মাকে ডাকতে হবে না, এরকম ছিল। এবং লাস্ট 25 মানে যেখান থেকে আমার ডিসিশনটা নেওয়া আর কি, লাস্ট 25শে ডিসেম্বর ওর মায়ের জন্মদিন ছিল, সেখানে আমার মা কেন গেছে সেটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে মাকে অপমান করেছিল। তো বাকি অপমানগুলো ধরো আমাকে করতো মাকে নিয়ে, সেটা মা জানতো না। তো ওই দিন পুরো মায়ের সামনে ডিরেক্ট হয়ে গেছিলো না, মা প্রচণ্ড ভেঙে পড়েছিল, মানে অসুস্থ হয়ে পড়েছিল। এই সব মিলিয়ে আর কি, যে সুযোগ দেওয়ার পরেও ব্যাপারটা ওয়ার্ক করেনি, তখন আমি আলাদা আমার মতনই মানে ভেবে নিয়েছিলাম যে কাজে মনোনিবেশ করব, আর এই সংসারটা থেকে তো কখনোই বেরোনো পসিবল না। যেরকম 1000টা মেয়ে করে গো, আমার স্টোরিটা আমার একার নয়, অনেকে স্বীকার করবে না, কিন্তু এই স্টোরি হার ঘরে ঘরে আছে, অনেকে আছে, অনেক মেয়ে আছে। আমাকে পার্সোনালি আমার যে সোশ্যাল মিডিয়া যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেখানে ফোন করে অনেক মেয়ে কেঁদেছে, আমার আশেপাশে যারা থাকে তারা তার প্রমাণ, তারা কাঁদে যে দিদি এই সেম লাইফটা আমরাও লিড করছি, কিন্তু আমরা পারিনি, তুমি পেরেছো এখান থেকে বেরিয়ে নতুনভাবে বাঁচতে।
সেটাই বোধহয় ওদের কোথাও গিয়ে চক্ষু শুরু হয়ে উঠেছে, মানে তুমি আলাদা করে সংসার। মানে ওরা বলেছিল যে এই পরিবার থেকে যদি আমি বেরিয়ে যাই তাহলে মানুষ আমাকে বাঁচতে দেবে না, কারণ সকলে যেহেতু জানে যে এত একটা সুন্দর পরিবার আর সবাই এত ভালো, সেখান থেকে যদি তুই বেরিয়ে যাস সবাই কিন্তু তোকেই দোষটা দেবে, যদি সেটা দিয়ে হচ্ছে। কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে মানুষ আমার পরিশ্রম দেখেছে, আমার সততা দেখেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে যখন দেখছে যে মেয়েটাকে দমানো যাচ্ছে না, আর একটা কোম্পানি, মেয়েটার তোমরা চিনতে জানতে বলো, কিন্তু মানে ও প্রচুর পরিশ্রম করেছে। আমি সুভাষী সেটার পেছনে যে কি পরিমাণে মানে স্ট্রাগল আছে, অনেক কিছু বাজে কথা বলছে যে কদিনই ও এত কিছু করছে। বুদ্ধি থাকলে করা যায়, ওগুলো জন্য আলাদা করে কিছু করতে হয় না, ওগুলো নিজের ইচ্ছে নিজের পরিশ্রমের ফল এগুলো। আমাকে কেউ এসে হাতে তুলে দেয়নি, না আমাকে না সুভাষিসকে। আর অনেকে বলছে ধনী দেখে বিয়ে করেছে, একদমই ধনী ব্যাপারটা নয়। হ্যাঁ ধনী, মেন্টালি ধনী, ভীষণ মেন্টালি ধনী। সুভাষিসের বনগাঁতে এক অ্যাডভেস্টারের ছাউনি দেওয়া বাড়ি, আমি যদি কখনো যাই সেটা তোমাদের দেখাবো। ফলে আমার কাছে ওটা ম্যাটার করে না তার বাড়ি কীরকম, তার ঘর কীরকম, তার পরিশ্রম কীরকম, সে মানুষটা কীরকম ম্যাটার করে। তো সুভাষীর সাথে আমার যখন পরিচয় হয় তখন এই ক্যাবিনটার মতনই একটা ছোটো ঘর, সেখানেই ও থাকতো। তো সেখান থেকে আমাদের কোনো মেডিকেলের অফিস ছিল না, মানে এক একটা স্ট্র্যাটেজি খাটিয়ে যেটা বিজনেস করতে গেলে যা যা লাগে সেগুলো করে আমরা আজ আবার তুমি দেখেছো আগের বারে যখন এসেছিলে নিচে ছোটো অফিস ছিল, সেটা থেকে আজ বড় অফিস, এতগুলো ফ্র্যাঞ্চাইজি, এত কিছু যেগুলো হয়, মানে পরিশ্রমের কোনো বিকল্প হয় না। তো আমরা একসাথে বড় হচ্ছি, সুভাষী আর আমি একসাথে বড় হচ্ছি। সেখানে বড় লোকদের, কারণ কী হয় সোশ্যালি তো সুভাষিস কখনো আগে আসেনি, এবং ওরা একদম এত বড় পজিশনগুলো এসে তারপর ওরা দেখছে, ফলে খুব স্বাভাবিকভাবেই। স্বামী যে বলেছিল যে এইবার কোনো নাকি ওই চিনিয়ে দিয়েছিল, ওই তোমাকে আলাপ করে দিয়েছে এবারের সাথে থাকিস বা কিছু যে লিখেছিল। হ্যাঁ, তো ওই বিষয়টা হচ্ছে যে আমরা তো বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন করি, সেরকম মেডোকার্ট থেকে আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছিল প্রমোশনের জন্য, সেটা আমি দেখিনি। তার অনেক দিন পর শায়কের সাথে যোগাযোগ করে এটা প্রমোশন করার জন্য। তো তারপর এবার ধরো তুমি প্রমোশন করছো, বললো, তোমাকে জিজ্ঞেস করলো যে তোর যদি কোনো রেফারেন্স থাকে আমাকে দিস। তো ফার্স্ট আমাকে দেয়নি, অন্য কাউকে দিয়েছিল, সে সেই ভিডিওটা করতে পারেনি। তো সেদিন আমাকে বললো একটা এরকম কোম্পানি আছে, তুই তার কি প্রমোশন করবি, এইটুকু শুধু করিয়ে দিয়েছিল। সেটা থেকেই ওর নাম কিনতে চায় যে ও সব কিছু করে দিয়েছে। মেডোকার্ডের আমার আশা, আমার এত স্ট্রাগল, এত কাজ করা, এই সব নাকি ও করে দিয়েছে। এমনটা একদমই নয়, মানে পুরোটাই আমার যত, মানে যেহেতু আমি ভেবে নিয়েছিলাম আমার আর কিচ্ছু হারানোর নেই, কারণ বাচ্চা হবে না, আর সত্যি মানে কেউ চাইতো না পরিবারের, না 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 কেউ চাইতো না। বলেছি, দেখ শুনলে তো লাইভে সবই বলে দিয়েছি কালকে, কেউই চাইতো না। তা না হলে তো 19 থেকে ভাবো না, 19 থেকে এই এত সাল এত বছর কোথায় ছিল বাচ্চা, চাইতো না, ওটা অ্যাক্সিডেন্টাল বেবি ছিল। তো সেই জায়গা থেকে আমার যা যা মিউচুয়াল ফান্ডে যা টাকা ছিল আমি সব বাচ্চার জন্য জমিয়েছিলাম, যে যদি কোনো দিন হয়, যদি কোনো দিন মত বদলায়। তো সেই টাকা আমার যা সোনা গয়না ছিল সেগুলো সব বন্ধক দিয়ে সেই মুহূর্তে দাঁড়িয়ে 20 লাখ টাকা একটা ইনভেস্টমেন্টের দরকার ছিল মেডোকার্টে। তো সেটা আমি সেই মুহূর্তে ইনভেস্ট করি। পরবর্তীকালে আরও যত আমি ধরো যে প্রমোশন এটা সেটা যত কাজবাজ করি সমস্ত ইনভেস্ট আমি করতে থাকি। আচ্ছা, ওই হুমকিটা কিসের, থ্রেটনিংটা কিসের, যেটা বলো তো? সব্যসাচী? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিকানা নষ্ট করে দিচ্ছিস মানে মানেটা হচ্ছে, মানে ওদের শুরু থেকে কোনোদিনই আর কি নিজের ফ্ল্যাট, নিজের বাড়ি, টাকা পয়সা জমানো, এগুলো কোনোটাই ইচ্ছে ছিল না। যেটা আমি লাইভেই বলেছি যে ওর ইয়েটা ছিল, ওর ব্যাংক অ্যাকাউন্টটাও পর্যন্ত ছিল না, আধার কার্ড ছিল না, যেগুলো আমি এসে করে দিয়েছি ওকে। ওই 15,000 টাকা মাইনে ছিল, সেটা ওই মানে ব্যাগের বইয়ের খাপে রেখে আর কি, যে যখন পারে বার করে নিয়ে খরচ করতো আর কি। তো সেই জায়গা থেকে আজ এই পজিশন, মানে সেটা আমার পেছনে সারাক্ষণ পড়ে থাকা, নিজের বাড়ি করতে হয়, নিজেরই করতে হয়। তবে পাটুলিতে আমরা একটা বড় 3 BHK নিয়ে তখন ওখানেই বিয়েটি আমরা করি আর কি। তো ওই 3 BHKরও ভাড়াটা আমি দিতাম, অর্ধেক ভাড়া, তার সংসার খরচ, এভরিথিং এইসব। তো সেখানেও কথাটা কি বলছিলাম বলো, তুমি কথা হারিয়ে ফেলছি। বুঝতে পারছি তুমি হাঁপাচ্ছ। ওই যে হুমকি যে বললো, হুমকিটা এক্স্যাক্টলি। তো সেখানে দাঁড়িয়ে ওর ভাইয়ের, আমরা যখন ফ্ল্যাট খুঁজছি, এবার আমার ওই সামর্থ্যটা নেই যে আমি 3 BHK কিনবো। ওদের দাবি 3 BHK কেনা, ওদের কিছু কেনারই দাবি নয়, আমার দাবি 3 BHK। মানে আমার একটা বাসস্থান হবে, কারণ আমি এতটা স্ট্রাগল করেছি কলকাতায় এসে, আমার খুব স্বপ্ন ছিল যে একটা নিজের একটা ঠিকানা হবে। তো সেই জায়গা থেকে আমি তখন ফ্ল্যাট খুঁজছি, তখন হঠাৎ করে মনে হলো যে ও ফ্ল্যাট খুঁজবে শায়ক। তো আমার আগে ও পেয়ে গেল 2 BHK একটা, তো ওর মা বললো ছোটো ছেলের সাথেই থাকবে। তো সেখানে শিফট করে গেল, আমরা তখন নিউগড়িয়া একটা ভাড়া বাড়িতে আমরা শিফট করে, তখনও আমরা ফ্ল্যাট খুঁজছি, আমরা পাইনি। তারপরে নয়াবাদের যে ফ্ল্যাটটা সেটা আমরা সন্ধান পাই, আসি, এবং এটা আমার দুর্ভাগ্য এই এখনও পর্যন্ত দাঁড়িয়ে আমাদের মানে ব্যাংকিং সিস্টেমে, যে
অভিনেত্রী বলে এবং মহিলা অভিনেত্রী বলে সে লোন পাবে না। তো আমি হয়তো ফিনান্সিয়ালি যোগ্য, কিন্তু যেহেতু আমার ওই পিএস স্লিপ নেই, পার্মানেন্ট একটা হ্যাঁ নেই, তো সেই কারণে আমাকে কেউ একজন গ্যারেন্টার লাগবে। তো যেটা সব্যসাচীর ছিল, তো আমার ডাউন পেমেন্ট যা সেটা করলাম করে, এবং ও আমাকে বললো যে ঠিক আছে ফ্ল্যাটে তাহলে কিন্তু আমার নামটাও রাখতে হবে, তার কারণ পরবর্তীকালে তুই কিছু বলিস কারণ তোর ফ্ল্যাটে আমি থাকবো না, দুজনের নাম থাকতে হবে। আমি বললাম ঠিক আছে চলো, মানে একটা হাজব্যান্ড তো বোর নামে করেই দেয়, তো আমিও করলাম, এটা অসুবিধার কিছু নেই, হ্যাপিলি করেছিলাম দুজনের নামেই ফ্ল্যাটটা করা। কিন্তু ইএমআই থেকে শুরু করে সংসার খরচ সমস্তটাই আমিই দিতাম, ওর কাছ থেকে আমি কোনোদিন কিছু নিইনি, এবং তাতে আমার আক্ষেপও ছিল না। হতেই পারে, মানে আমার কোনো দাবি ছিল না, মানে একজন বউ হিসেবে, ওয়াইফ হিসেবে যে বলে না এটা দাও ওটা দাও করে, কোনোদিন আমি সোনার গয়না কোনোদিন কিনিনি বা একটা জিনিস আমি কোনোদিন চাইনি ওর কাছে। লাস্ট আমরা মিডিলে কোনো হয়তো একটা 1 ইয়ার এরকম একটা 1 ইয়ার মতন, তখন ওই ইন্টেরিয়ার, যে আমার ফ্ল্যাটটা তোমরা দেখেছো, ওই ফ্ল্যাটটার ইন্টেরিয়ারে আমার প্রায় 8 লাখ টাকা খরচ হয়েছিল। তো এক একটা পোর্শন, ধরো আমি শুটিং করে এক একটা পোর্শন আমি 1 মাসে টাকা পেলাম, কিছুটা জমাতাম, কিছুটা সংসার খরচে লেগে যেত, তো সেই পুরোটা দিয়েই আর কি কাজটা করতো। তখন নিজে কিছু কন্ট্রিবিউট করেনি? না, ওই ফ্ল্যাটের কোনো কন্ট্রিবিউশন নেই ওর, শুধু নামটা থাকবে। হ্যাঁ। তো সেই 1 বছর আমি ওকে বললাম যে দেখো এদিকে কিন্তু খরচটা বেশি, তুমি এদিকটা সামলাতে পারবে না, তুমি ইএমআইয়ের দিকটা দেখো, তাও ওই 16,500 টাকার ঘন্টা ছিল, তুমি ইএমআইটা দেখো, বাকি সব মানে যা খাওয়া দাওয়া, বাজার হাট, ঘুরতে যাওয়া, যা কিছু, মানে সেটা প্রায় 40-50 হাজার টাকা একটা খরচ ছিল মান্থলি তখন, সেটা তো ওর পক্ষে, ওর মাইনেটাই ততটা ছিল না, তো ওইটা ওর পক্ষে সম্ভব ছিল না ওটা হ্যান্ডেল করা। তো আমি বললাম যে তুমি তাহলে এই দিকটা সামলাও, তো সেটা তো তার আপত্তি ছিল, ওটা 1 বছরইও দিয়েছিল। এবারে তুমি একটা ভাবো যে যে মানুষ শুধু ইএমআইটা দিচ্ছে, তার মানে তার ভরণ পোষণ তো আমি করছি, তাই না, মানে সমস্ত খরচ তো তার জামা কাপড়, যাতায়াত, গিফটিং অ্যান্ড অল সমস্ত কিছু আমিই করছি, তাহলে কি সে আসলে 1 বছর ফ্ল্যাটের ভাড়াটা দিয়েছে, ইএমআইটা দিয়েছে না তো, মানে সেটা অল্টারনেটিভ হয়েছে, আর সেই হিসেবটা আমি যে কোনোদিন করতে হবে সেটাও আমি ভাবিনি। তো এই যে ধরো সেপারেশনে আমরা চলে এলাম, ওই 1 জুলাই ও লিখলো, তখনও কিন্তু আমি ওকে বার করে দিইনি, কারণ আমার মনে হচ্ছে থাকবে কোথায়, আমি আমি বেরিয়ে গেছি, আমি নিজের ফ্ল্যাট থাকা সত্ত্বেও আমি ভাড়া বাড়িতে চলে গেছি। আমাকে বললো যে দুর্গাপুজো পর্যন্ত একটু টাইম দে, তারপর আমি ফ্ল্যাট দেখে নিচ্ছি। ঠিক আছে, দুর্গাপুজোর সময় বলে ডিসেম্বর পর্যন্ত টাইম দে, তারপরে দেখছি ওরা ওদের ফ্ল্যাট বলে মানে ভিডিও বানাচ্ছে ওর ভাই গিয়ে গিয়ে। আমি ভাবলাম যে না, এবারে মনে হয় এটা একটা শেষ হওয়া দরকার। আর লাস্ট 16 লাখ টাকা বাকি ছিল ফ্ল্যাটের ইএমআই দেওয়া, আমি এই জানুয়ারিতে সেই স্লিপও আমার আছে, ট্রানজ্যাকশনও আমার কাছে আছে, সেই 16 লাখ টাকা দিয়ে পুরো ফ্ল্যাটের কাগজ আমি ব্যাংক থেকে তুলি। তো এইটা কি করে ওর ফ্ল্যাট হয় আমি জানি না, ওই যে আমার ঠিকানা, যেহেতু আধার কার্ডটা ওই ঠিকানায় হয়েছে, তো আমাকে হুমকি দিচ্ছে যে তুই আমাকে আমার ঠিকানা ছাড়া করেছিস, তুই ভালো থাকবি না, তুমি দেখেইছো লেখাটা, মানে সেটাই হচ্ছে, মানে ও বলছে যে আমাকে ঠিকানা ছাড়া করেছে, যেটা কি করে ঠিকানা ছাড়া করলাম, ওর ঠিকানা তোর ছিলই না ওটা কোনোদিনই। আর আর যা সম্পর্ক ছিল বা অন্য মেয়েদের সঙ্গে, সেটা কি ওই নতুন ফ্ল্যাটেই, মানে তোমার ফ্ল্যাট কেনা ফ্ল্যাটেই? ওখানে তো বেশি করেছে, ওখানে বেশি ছিল তার আগে থেকে, মানে ভাড়া শুরু থেকে ভাড়া ফ্ল্যাটে, পাটুলির ফ্ল্যাটে, নিউ গড়িয়ার ফ্ল্যাটে, লাস্ট নয়বাদের ফ্ল্যাটে। এগুলো ওর মা ভাই সব জানতো? না, কোথায়, তুমি তো কল করে বলেছো যে এত কিছু তোরা লুকিয়েছিস বা এত কিছু তো হয়েছে, সবই তো বলেছো, তখন তো কিছু বলেনি, চুপ করে গেছে, নিশ্চয়ই জানতো। হ্যাঁ মানে তাহলে তুমি অডিওটা দেখো না, তুমি যদি হঠাৎ করে নতুন কিছু বলি, তখন তো সে বলবে যে কি তুই কি সব কি কথা বলছিস, তার মানে এর থেকেই তো বোঝা যাচ্ছে এটা সত্যি। আর এটা আমার কোনো রকম কাউকে ব্ল্যাকমেল করার জন্য নয়, যেগুলো লিখছে, আমি খুব শান্তিপূর্ণভাবে জিনিসটা মেটাতে চেয়েছিলাম, তো সেটা মেটাইনি। তো আমি এখানেই এটা শেষ চাই, মানে আমি চাই না যে মেয়েগুলো চাইছে তার প্রুফ সহ এসে বলার, আমি তাদেরকে সামনে আনতে চাই না। বা যে মেয়েগুলোর সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল, মানে আমি ব্যাপারটা বুঝতে পারছি না, মানে একটা বউ থাকা সত্ত্বেও ওর ওর প্রথম বিয়ে তো তোমার সাথে, হুম। তা এটা কি স্বভাব? মানে আমি জানি না, তোমরা বলতে পারবে, যদি কোনো ডাক্তার এই ভিডিওটা দেখছে এখন তারা বলতে পারবে, মেন্টাল ডক্টর এটাকে কি বলে। থাকলে কি করে? কারণ আমি শক্তিশালী, আমি ভয়ানক শক্তিশালী। চোখের সামনে দেখা তো মানে কোনো মেয়ের পক্ষেই তো মেনে নেওয়া সম্ভব না। আমি মহিষী, বলনি যে তুমি কেন এরকম কষ্ট দিচ্ছ? সংসারটা নাকি টিকে যায়, এটা নাকি অনেক মানে বউদের বোর হয়ে যায় নাকি, এটা নাকি ন্যাচারাল নর্মাল, যে বউ বোরিং হয়ে যায় কিছুদিন থাকতে থাকতে, সোয়াইপিং ব্যাপারটা নাকি ন্যাচারাল, এবং সেটা করলে সংসারটা টিকে থাকে। তো আমি সংসার টেকাতে চেয়েছিলাম। সেটা চোখের সামনে তুমি যদি এরকম করতে তাহলে সেটা কি হতো? সেটাও গ্র্যান্টেড ছিল, তুইও করতে পারিস, কিন্তু আমি ভালো না বেশি করতে পারি না। সত্যি মানে যে ইমেজটা করে রেখেছে, মানে আমি সত্যি বলছি, মানে আমি এখনও ওই কথাগুলো বলতে চাইনি, কিন্তু মানে আমাকে যখন
এইভাবে পেছনে পড়েছিল, এইভাবে প্রতিটা ক্ষেত্রে আমাকে আমার ভবিষ্যতের কথা ভেবে আমার মনে হয় সবটা সামনে আসা দরকার। আমি আর ভয় পাবো না, আর আর লুকিয়ে থাকবো না, যা হয় হবে। blackmail করতো তোমার বিয়ে নিয়ে বলে হ্যাঁ দিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটার ব্ল্যাকমেলের ভেতরেই আর কি এত কিছু করাতো সব। যে তোমার বিয়ে এতগুলো বলে দেবো। বলে দেবো। আগের দুটো বিয়ে টিকলো না কেন একটু কি বলা যাবে? মানে আমি খুব ছোট করে বলতে গেলে টিকলো না বিষয়টা নয়, ব্যাঙ্গালোরে বিয়ে হয়েছিল, সেখানে তার বাঙালি বউ দরকার ছিল, কিন্তু তার গার্লফ্রেন্ড ছিল অ্যান্ড অল। সিনেমায় যেরকম দেখায় যে বাঙালি বউকে নিয়ে গিয়ে তাকে ঘরের কাজকর্ম বসিয়ে দিয়ে বাইরে মানে এনজয়মেন্ট, সেই বিষয়টা ছিল, সেখান থেকে চলে এসেছিল। কেউ ভাবে তোমার সাথেই কেন হয়েছে, কেন হয়েছে সেটা আমার জানা নেই, কিন্তু আমি সেখান থেকে বেঁচে ফিরেছি। মানুষ আমার বিয়েটাকে দেখছে কিন্তু আমার লড়াইটাকে কেউ দেখছে না, এটাও দুঃখজনক অত্যন্ত। কিন্তু আমি লড়াকুমে আমি লড়ে যাব, এটুকু বলতে পারি। সেকেন্ড বিয়েটা না, ওটা সেকেন্ডটাই বললাম। ফার্স্টটা হচ্ছে যখন আমি একদম স্ট্রাগল পিরিয়ড, যখন আমার প্রথম মানে ইন্ডাস্ট্রিতে আসি, তখন জুনিয়র আর্টিস্টের কাজ করছি, থাকার জায়গা ছিল না, লোকজন মানে সবাই আমার এগেনস্টে, কেউ ফ্যামিলি থেকে সাপোর্ট করছে না। সেই সময় একটা ছেলে আমার পেছনে ঘুরছিল বেশি যে ভালোবাসি, আমরা যদি ভালোবাসো তাহলে থাকতে দাও অ্যান্ড অল। তো সেখানে আমি থাকতাম আর কি। তো সেটা সোকল সেই বিয়ে ব্যাপারটা নয়, কিন্তু ওটা বিয়ের আন্ডারেই ধরা হয়। তো সেখান থেকে আমি চলে আসি যে ওদের মানে পরবর্তীকালে ওর বাবার বিহেভিয়ার, মানে ছেলেটির বাবার বিহেভিয়ার মানে অত্যন্ত, মানে সেগুলো সত্যি আর বলা যায় না। তো সেই জায়গা থেকে আমি বেরিয়ে আসি। তো অনেক কিছু ঘটেছে, কিন্তু আমি হার মানিনি, আমি সুইসাইডও করিনি। প্রতিবারে আমার মনে হয়েছে বাঁচা উচিত, আমি বাঁচতে চেয়েছি, এখনও বাঁচতে চাই। মানে আমি নিজের মতন করে বাঁচতে চাই, নতুন সংসার সব নতুন করে আমি বাঁচতে চাই। তো আমি চাই না যে আর ওরা আমার পেছনে থাকুক, এর একটা শেষ হোক। এরপরে পদক্ষেপ কিছু ভেবেছো বা যদি আইনি স্টেপ বা কিছু নাও? দেখো, মাতৃত্ব আমার কাছে সবার আগে, সেখানে যদি কেউ বাধা আনতে চায় তো আমি আমার শেষ লড়াইটা লড়বো, দ্যাটস ইট, আর কিছু বলার নেই। একটা কথা জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে এটা যেহেতু তুমি বারবার বলছো না মা হওয়ার জন্য বিয়ে করেছি বা কিছু, অনেক কমেন্ট এসেছে যে বোধহয় তুমি প্রেগনেন্ট, সেই জন্য হয়তো এত তাড়াতাড়ি বিয়ে করা। আমি প্রেগনেন্সিটা নিয়ে কোনোদিনই কোনো রকম মন্তব্য করবো না, কারণ আমার প্রথম প্রেগনেন্সিটা খুব ওপেন ছিল সবার কাছে। তো তার ফলশ্রুতি, ওই কারণে আমি বলছি না, বাট সবটাই জানা যে কী হয়েছিল আমার, যেখানে শেষ হয়েছিল আমি তার পর থেকে শুরু করতে চাই। মানে আফটার ডেলিভারি মানুষজন জানতে পারবে আমি কবে প্রেগনেন্ট হচ্ছি কি হচ্ছি না, আমি এটা নিয়ে কথাই বলতে চাই, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমি প্রেগনেন্ট হয়ে বিয়ে করব না বিয়ে করে প্রেগনেন্ট হব, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। এবং তোমার পাশে যে মানে এত ভালো মানুষ পেয়েছো যে সব সময় তোমার সাথে রয়েছে, এবং তার নিশ্চয়ই সিদ্ধান্ত আছে যে তুমি ওপেন প্ল্যাটফর্ম এত কিছু বলছো। হ্যাঁ, মানে এই সাপোর্টটা ওর না পেলে বা ওর ফ্যামিলি না পেলে তো আমার কখনোই, মানে এত বড় সত্যিটা, এটা গাটস লাগে, এটা এটা সম্ভব হয় না। ফলে ওদের সাপোর্ট বা ওর সাপোর্ট, শুভাশিসের সাপোর্ট ছাড়া তো আমার এটা বলা পসিবল ছিল না। তো সেই জায়গাটা প্রতিটা মুহূর্তে আমার পাশে আমার বর, আমার হাজব্যান্ডের ফ্যামিলি সবাই আমার পাশে আছে, এটাই আমার শক্তি। দেখা যাক। আচ্ছা, তো শুধু একটা জিনিস হচ্ছে, শায়ককে তুমি কেন বারবার ডাকতে চেয়েছিলে? তুমি যখন ডিসাইড করে ফেলেছিলে বলবে, এবং তারা না, আমি তার ডিসাইড আগে- করিনি তো। তার আগে তো পোস্ট ওরা করছে, মানে অনেক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোস্ট করছে। আমি তো বলছি আমি মানে আমি লাস্ট মোমেন্ট পর্যন্ত চাইনি এই জিনিসটাকে সামনে আনতে, মুখ খুলতে আমি সেই লাস্ট সুযোগ দিতে চেয়েছিলে। সুযোগ দিতে চেয়েছিলাম। আমি এটা বারবার ওকে বলেছিলাম যে এটাতে আমি লাস্ট একটা তবু সুযোগ দিচ্ছি, যে তুই সামনে এসে মেটা জিনিসটা। সেই কারণে আমি চেয়েছিলাম তুই আয়। তুমি ওর সম্পর্ক নিয়েও তুমি বলেছো। হ্যাঁ, ওর সমস্ত সম্পর্ক তো আমি জানি, কিন্তু আমি কখনো মুখ খুলিনি, কেনই বা খুলবো, কারণ ব্যক্তিগত সম্পর্ক, সেটা নিয়ে তো আমি কখনো চাইনি অপমানিত হোক। কিন্তু প্রতিটা মুহূর্ত, মানে লাস্ট যেটাও করলো সেটা নিয়ে তো চরম, মানে সব কিছুই তো ফাঁস করে দিল, সব কিছু তো ওপেন করে দিল। তো এবার তুমি লোক দেখেছো নিশ্চয়, তারপরেও আমি কিছু বলিনি যতক্ষণ না ওর দাদা এই হুমকিটা দিয়েছে আমাকে। তাও আমি সুযোগ দিয়েছি যে রাতে আয়, সব বসে ঠিক হয়ে যাবে। তাও যখন মনে করছে ওটা নিয়ে ওরা খেলছে, আমার মনে হয় এবারে স্ট্রংলি আমার দাঁড়ানো উচিত বা বলা উচিত জিনিসগুলো। তুমি দুর্বল, শুধু মুখে বলে যাচ্ছ। হ্যাঁ, মানে আমার না চুপ থাকাটাকে কোথাও একটা ওরা দুর্বলতা ভাবছিল, আমার রেসপেক্ট ওরা ভাবছিল না। একদমই। যাক, তারপরেও অনেক ওরা লিখেছে, মানে শায়ক বোধহয় পোস্টে লিখেছে দেখো, আর কিছু তো বলার নেই ওদের, মানে যা যা বাজে কথা যা লিখেছে। যা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করা যেত আমি নিজেই সেগুলো সব বলে দিয়েছি। ফলে আর নতুন করে আমাকে নিয়ে বলার কিছু নেই। ফলে এবারে যা তৈরি হবে সব গল্প তৈরি হবে, হোক, আমার আর কিচ্ছু বলার নেই। তুমি খুব ভালো থাকো সুস্মিতা। প্রত্যেকটা মানুষের জীবনেই তার নিজের বাঁচার অধিকার আছে, একদম। এবং সিদ্ধান্তটা কোথাও একটু দেরি করে ফেলেছো, মানে এত দিন চলে চুপ থাকা বা কিছু, ওদের হয়তো এটা বাড়িয়ে দিয়েছো আরো। জানি না গো, মানে আমি বিশ্বাস করি যা হয় ভালোর জন্য হয়, যা হচ্ছে ভালোর জন্যই হবে। তো এটাই বোধহয় সেই টাইমটা ছিল, এর আগে হয়তো হতো না, হওয়ার ছিল না। তো ঠিক আছে, আমার কোনো অভিযোগ নেই। তোমার লাইফের পরে ফোন করেছিল? না, লাইভের পর করেনি কেউ।
শেষ করবো, খুব ভালো থাকো সুস্মিতা, আর তোমার সামনে জীবন এগিয়ে যাও, খুব ভালো থাকো। একদম একদম, থ্যাংক ইউ।